Dear viewers, welcome back to my YouTube channel. I am Kanai Dotto and you are watching KD's World. Let's learn and have fun. আজকে আমি তোমাদের জন্য ক্লাস 10 এর মাই ওন ট্রু ফ্যামিলি নামে একটি কবিতা নিয়ে এসেছি। কবির নাম টেড হিউজ। কবিতাটিতে সুন্দর একটি ডিপ ইনার মিনিং আছে, যা বর্তমান সময়কালের জন্য খুবই প্রাসঙ্গিক। এছাড়া কবিতাটিতে কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজের ব্যবহার করা হয়েছে, যেমন নবলি স্টিক অ্যান্ড র্যাক, টয়েস অ্যাওয়েক, স্টেয়ারিং ট্রাইব, বর্ন বাট নেভার গ্রিউ। এই ফ্রেজগুলি কবিতাটিকে বিশেষ অর্থবহ করে তোলে। লাইন বাই লাইন অর্থ বলার সময় এই প্রতিটি ফ্রেজকে আমি বিশ্লেষণ করে দেব, তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে কবিতাটি তোমাদের কাছে জলের মতো সহজ হয়ে যাবে। সুপারফিশিয়ালি কবিতাটির বিষয় হলো যে একদিন কবি চুপিসারে একটি ওক উড অর্থাৎ ওক গাছের বনভূমিতে প্রবেশ করে একটি পুরুষ হরিণের খোঁজে। সেখানে তার সঙ্গে এক বৃদ্ধ মহিলার দেখা হয় এবং তারপরে তার কি কি অভিজ্ঞতা হয় সেটাই এই কবিতার বিষয়। কিন্তু এই কবিতার অন্তর্নিহিত অর্থ যদি আমরা অনুধাবন করি, তাহলে আমরা বুঝতে পারব যে এই কবিতাটিতে ডিফরেস্টেশনের বিরুদ্ধে কথা বলা হয়েছে। আমরা মানুষেরা নিজেদের স্বার্থের জন্য নির্বিচারে গাছ কাটি, প্রাকৃতিক সম্পদ লুট করি। এর পরিণাম যে কতটা ভয়ঙ্কর হতে পারে এই কবিতার মাধ্যমে কবি সেটাই বলতে চেয়েছেন। তিনি বলতে চেয়েছেন মানব সভ্যতাকে বাঁচাতে গেলে গাছপালা তথা প্রকৃতির সঙ্গে আমাদের একটি সুসম্পর্ক গড়ে তুলতে হবে। এখানে রাব হকসনের লেখা স্টুপিডিটি স্ট্রিট নামে একটি কবিতার উল্লেখ আমি করতে চাই। কবিতাটি পুরনো ক্লাস 9-এর ইংরেজি সিলেবাসে ছিল। কবিতাটির বিষয় হলো যে কবি একদিন দেখছেন যে স্টুপিডিটি স্ট্রিটের বাজারে গায়ক পাখি বিক্রি করা হচ্ছে। লোকজন পাখিগুলিকে কিনে নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য। কবি তারপর তার দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছেন যে গমে পোকা লেগে গেছে এবং স্টুপিডিটি স্ট্রিটের বাজারে এমন কিছু নেই যা মানুষ কিনে খাবে। কবিতাটি এখানেই শেষ। আক্ষরিক অর্থে কবিতাটি খুবই সাধারণ, কিন্তু অন্তর্নিহিত অর্থ খুবই গভীর। কবি এখানে ইকোসিস্টেম সংরক্ষণের কথা বলেছেন। পাখিরা পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। মানুষেরা যদি সব পাখিদের খেয়ে নেয়, তাহলে শস্য ক্ষেতে পোকামাকড়ের সংখ্যা বেড়ে যাবে, আর পোকামাকড় আমাদের সব দানাশস্য খেয়ে ফেলবে। পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দেবে। এখানে স্টুপিডিটি স্ট্রিট বলতে আমাদের যে মানব সমাজ, এই সমাজকে বলা হয়েছে। সত্যি আমরা কত বোকা! যে গাছ আমাদের বেঁচে থাকার যাবতীয় রসদ যোগায়, সেই গাছকে আমরা নির্বিচারে কেটে ফেলি, বনভূমি ধ্বংস করি। আমাদের আজকের যে কবিতা মাই ওন ট্রু ফ্যামিলি এই বিষয়টিকেই হাইলাইট করে। তাহলে দেরি না করে আমরা টেক্সট বুকে প্রবেশ করি। প্রথমেই আমরা টাইটেলটিকে ভালো করে বুঝে নেব। টাইটেলটি কি? মাই ওন ট্রু ফ্যামিলি, অর্থাৎ আমার নিজের সত্যিকারের পরিবার। দেখো, এখানে দুটি অ্যাডজেক্টিভ মাই এবং ওন ব্যবহার করা হয়েছে। আচ্ছা, কবিতা শুধু মাই ট্রু ফ্যামিলি লিখতে পারতেন, কিন্তু তিনি সেটা লিখলেন না, কারণ তিনি এখানে এমন একটি ফ্যামিলির কথা বলতে চেয়েছেন যার সঙ্গে আমাদের সম্পর্ক অবিচ্ছেদ্য, ইনসেপারেবল। ফ্যামিলি বলতে আমরা সাধারণত বাবা মা, ঠাকুরদা, দাদা দিদি ইত্যাদিকে বুঝি, কিন্তু এখানে কবি ফ্যামিলি বলতে গাছকে বুঝিয়েছেন আর বলতে চেয়েছেন যে গাছই হলো আমাদের সত্যিকারের পরিবার, কারণ এই প্রকৃতিতেই আমরা জন্মগ্রহণ করি এবং বেঁচে থাকা যাবতীয় রসদ আমরা এই গাছেদের থেকেই পেয়ে থাকি। এখানে একটা জিনিস উল্লেখ করে রাখি, টেড হিউজ ছিলেন ব্রিটেনের গ্রামের এক কৃষক পরিবারের ছেলে। তার গ্রামে ওক গাছের একটি জঙ্গল ছিল। তার শৈশব সে গাছেদের মধ্যেই কেটেছে, তাই হয়তো তিনি ওক গাছকে তার ফ্যামিলি মেম্বার বলেই মনে করতেন। এবার আমরা কবিতাটির লাইন বাই লাইন মানে জেনে নেব। কবিতাটিতে মোট 5টি ট্রিপলেট আছে। 3 লাইনের স্ট্যান্জাকে ট্রিপলেট বলা হয়, আর কবিতাটিতে মোট লাইনের সংখ্যা 15। কবিতাটির রাইম স্কিম হল এ এ এ, বি বি বি, সি সি সি, ডি ডি ডি, ই ই ই। রাইম স্কিম কী এবং সেটা কিভাবে বের করতে হয়
তা যদি তোমাদের জানা না থাকে তাহলে উপরে কার্ডে এই সম্পর্কে একটি ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নেবে। তা যাই হোক, কবিতাটি হলো একটি ড্রিম ন্যারেটিভ, অর্থাৎ এই কবিতায় বর্ণিত ঘটনাটি কবি স্বপ্নে দেখেছেন এবং সেটাই কবিতার আকারে বর্ণনা করেছেন। Once I crept in an oak wood. I was looking for a stag. কবি বলছেন, একদা আমি একটি ওক গাছের জঙ্গলে চুপিসারে প্রবেশ করেছিলাম। আমি একটি পুরুষ হরিণ খুঁজছিলাম। দেখো এখানে শব্দটি দেখো, ক্রেপ্ট ইন। ক্রেপ্ট ইন শব্দের অর্থ হচ্ছে চুপি চুপি কোথাও প্রবেশ করা। তো আমরা কোথায় চুপি চুপি প্রবেশ করি সাধারণত? আমরা এমন কোনো কাজ করতে যাচ্ছি যে কাজটি অন্যায়, আমরা জানি যে এই কাজটি করা ঠিক নয়, এই ধরনের কাজ করতে গেলে আমরা কী করি? চুপিসারে করি। তো এখানে কবি বলতে চেয়েছেন যে আমরা মানুষেরা যে বনভূমিতে যাই, গিয়ে সেখানে গাছপালা কেটে নিয়ে আসি, বনজ সম্পদ আহরণ করি, ধ্বংস করি, তো এই কাজটা আমরা জানি অন্যায়, কিন্তু আমরা তাও করি। সেজন্য কবি এখানে ক্রেপ্টিং কথাটা ইউজ করেছে। আর কেন সে গিয়েছে, তিনি কী হচ্ছেন? হোয়াট ওয়াজ দ্য পয়েট লুকিং ফর? দ্য পয়েট ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। স্ট্যাগ মানে হচ্ছে মেল ডিয়ার, অর্থাৎ পুরুষ হরিণ। এখানে একটি সুন্দর সিম্বলের ব্যবহার করা হয়েছে। হেয়ার স্ট্যাগ ইজ দ্য সিম্বল অফ লাস্ট অর ইটার্নাল ডিজায়ার অফ ম্যানকাইন্ড ফর ম্যাটেরিয়াল ওয়েলথ। অর্থাৎ যে এখানে স্ট্যাগ হচ্ছে মানুষের লালসার প্রতীক। এই পার্থিব সম্পত্তি পাওয়ার জন্য আমরা কি করি? উই আর কাটিং ট্রিজ, উই হ্যাভ বিকাম দ্য এজেন্ট অফ ডিফরেস্টেশন। প্রকৃতিকে আমরা ধ্বংস করছি। মানুষের ম্যাটেরিয়ালিস্টিক মাইন্ডসেট এই লাইনের মধ্যে দিয়ে প্রকাশ করা হচ্ছে। আই মেট অ্যান ওল্ড ওমেন দেয়ার। সেখানে আমার সঙ্গে একটি বৃদ্ধ মহিলার সাক্ষাৎ হয়। অল নবলি স্টিক অ্যান্ড র্যাক। তার হাতে ছিল একটি গাঁটওয়ালা টলমলে লাঠি এবং পরনে ছিল ছেঁড়া মলিন পোশাক। এখন প্রশ্ন হলো, হু ওয়াজ দ্য ওল্ড ওম্যান? এখানে বৃদ্ধা মহিলাটি হলো প্রকৃতি মায়ের রূপক। দ্য ওল্ড ওম্যান সিম্বলাইজেস মাদার নেচার। অ্যান্ড হাউ ইজ দ্য কন্ডিশন অফ মাদার্স নেচার? ভেরি ব্যাড। সি ইজ ইন হোপলেস কন্ডিশন। তার হাতে আছে একটি টলমলে লাঠি আর পরনে আছে ছিন্ন মলিন বস্ত্র। যে কোনো সময় সে পড়ে যেতে পারে। অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন, আমরা মাদার নেচারকে এমনভাবে শোষণ করেছি যে তার অবস্থা খুবই করুণ, যে কোনো সময় প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। এখানে নবলিস্টিক অ্যান্ড র্যাক স্ট্যান্ডস ফর দ্য পুয়ার অ্যান্ড এক্সপ্লয়েটেড স্টেট অফ মাদার নেচার। ইহা একটি মেটাফোরের উদাহরণ। সি সেড, আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটিল ব্যাগ। সে বলল, আমার এই ব্যাগে তোমার গোপন রহস্য লুকিয়ে আছে। এখানে গোপন রহস্য বলতে কী বুঝিয়েছে? মানুষ হলো প্রকৃতিরই একটি অংশ। মানুষের ভালো থাকা, সুস্থ থাকার চাবিকাঠি লুকিয়ে আছে প্রকৃতির হাতেই। আর যতক্ষণ না আমরা এই ব্যাপারটি স্বীকার করছি, মানব সভ্যতা এগিয়ে যাচ্ছে ধ্বংসের দিকে। উই মাস্ট অ্যাকসেপ্ট আওয়ার কানেকশন উইথ নেচার টু লিভ ওয়েল। তো এখানে সেই সিক্রেটের কথাই বলা হয়েছে। দেন সি বিগ্যান টু ক্যাকল অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক। তারপর সে খ্যাক খ্যাক করে হাসতে শুরু করলো আর আমি কাঁপতে শুরু করলাম। ক্যাকেল, ক্যাকেল মানে হচ্ছে খ্যাক খ্যাক করে হাসা, আর কোয়াক মানে হচ্ছে ভয়ে কাঁপা। সি ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ অ্যান্ড আই কেম টয়েস অ্যাওয়েক, সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্টেক। দেখি বলছে, সি ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ। সে তার ছোট্ট ব্যাগটি খুললো আর ওই ব্যাগ দেখে আই কেম টয়েস অ্যাওয়েক, আমি যেন হচ্ছে মনে হচ্ছে দুইবার করে জেগে উঠলাম। তো এখানে দেখো যে একটা প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ মিন বাই টয়েস অ্যাওয়েক। আমি আগেই বলেছিলাম কবিতাটি একটি ড্রিম ন্যারেটিভ। এই কবিতার মধ্যে দুটি স্বপ্ন আছে। এক, গোটা কবিতাটি একটি স্বপ্ন, আর স্বপ্নের মধ্যেই কবি দেখতে পাচ্ছেন যে তিনি ওকুটে গেছেন পুরুষ হরিণের খোঁজে। হরিণ খুঁজতে খুঁজতে হয়তো তিনি কোনো গাছের নিচে বসে পড়েছেন বিশ্রাম নেওয়ার জন্য, এবং তখনই তার তন্দ্রা বা ঘুম চলে আসে। সেই সময় স্বপ্নে সে বৃদ্ধ মহিলাটিকে দেখতে পায়, অর্থাৎ স্বপ্নের মধ্যে স্বপ্ন। বৃদ্ধ মহিলাটি যখন খ্যাক খ্যাক করে হাসে, তার ব্যাগের মধ্যে লুকানো গোপন রহস্য কবিকে দেখায়,
কবি চমকে ওঠে। তার দ্বিতীয় স্বপ্ন থেকে সে জেগে ওঠে। তাহলে তার ফার্স্ট ওয়েক আপটা কী হচ্ছে? স্বপ্নের মধ্যে যে স্বপ্ন ছিল সেখান থেকে জেগে ওঠা। আর সেকেন্ড ওয়েক আপটা হচ্ছে তার উপলব্ধি বা রিয়েলাইজেশন যে ট্রিজ আর হিজ ওন ট্রু ফ্যামিলি অ্যান্ড হি শুড প্রিজার্ভ নেচার। এবার দ্বিতীয় স্বপ্ন থেকে জেগে উঠে সে কি দেখছে? সে দেখছে যে ওক ট্রি দ্বারা পরিবৃত, সে ওক ট্রি দ্বারা পরিবৃত, কারণ সে ওক গাছের বনভূমিতেই আছে এবং কবি কল্পনায় মনে হচ্ছে যে কোনো আদিম জনজাতি তাকে ঘিরে রেখেছে। সেজন্য বলেছে যে সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ট্রাইব। গাছদের ট্রাইব বলেছে কারণ এই পৃথিবীতে গাছরাই হচ্ছে আদিম। মানুষের সৃষ্টি তাদের অনেক পরে হয়েছে। তো আমরা যেমন দেখি যে বলিউড মুভিগুলোতে যে নায়ক যদি ভুল করে কোনো আদিম জনজাতির বসতিতে জঙ্গলে চলে যায়, তারা আদিম জনজাতিরা কী করে? তাদের বল্লম নিয়ে ঘিরে ধরে এবং তাদের দিকে হা করে তাকিয়ে থাকে যে কী করে এই মানুষটি অন্যায়ভাবে তাদের জগতে প্রবেশ করেছে। তো কবি এখানে সেরকমই কল্পনা করছেন, যেন মনে হচ্ছে গাছগুলো, ওক গাছগুলো তাকে ঘিরে রেখেছে এবং তার দিকে এক দৃষ্টিতে স্টিয়ারিং মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর কি দেখতে পাচ্ছেন? যে মি টাইড টু এ স্টেক, যে তাকে একটা খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। দে সেড, তারা বলল, উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, আমরা হচ্ছে ওক গাছ এবং তোমার সত্যিকারের নিজের পরিবার। তো দে সেড, দে হচ্ছে দে, তারা বলতে কাদের কথা বলা হচ্ছে এখানে? দে বলতে দ্য ওক ট্রিজের কথা বলা হয়েছে। দেখো এখানে ওক ট্রিকে পার্সনিফাই করা হয়েছে। তো পার্সনিফিকেশন কি? পার্সনিফিকেশন হচ্ছে টু অ্যাট্রিবিউট দ্য কোয়ালিটিস অফ হিউম্যান বিং টু অ্যান ইনএনিমেট অবজেক্ট অর অ্যান এলিমেন্ট অফ নেচার। অর্থাৎ কোনো প্রাকৃতিক কোনো উপাদান বা কোনো বস্তুকে এমনভাবে ট্রিট করা যেন মনে হচ্ছে সে একটা হচ্ছে লিভিং বিইং। তো এখানে দেখো গাছ তো কথা বলতে পারে না, কিন্তু এমনভাবে দেখানো হয়েছে যেন গাছ হচ্ছে মানুষ। তো সেটা বলছে যে দে সেড, we are chopped down, we are torn up, you don't blink an eye। বলছে আমাদের চপ ডাউন করা হয়, চপার দিয়ে মাংস কাটা হয়, চপ ডাউন করা হয় মানে কেটে ফেলা হয়। উই আর টর্ন আপ, আমাদের ছিঁড়ে ফেলা হয়, উপড়ে ফেলা হয়। অ্যান্ড ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, কিন্তু তুমি চোখের পলকও ফেলো না। অর্থাৎ উক্তিটা কী বলতে যাচ্ছে? যে আমি তো তোমাদেরই পরিবারের অংশ, তাহলে আমাকে যখন অত্যাচার করা হয় আমাদের উপর, কই তুমি তো চোখের পলক ফেলো না, ব্লিঙ্ক ক্যান আই। এর কথাটার অর্থ হচ্ছে টু স্টে ইনডিফারেন্ট টু এনিথিং, অর্থাৎ কোনো কিছু পরোয়া না করা। দেখো রাস্তাঘাটে অনেক কিছু অন্যায় হয় আমরা দেখি, কিন্তু আমরা কোনো কিছু প্রতিবাদ করি না, আমরা চুপচাপ থাকি। তো কী করি? উই ডোন্ট ব্লিঙ্ক আওয়ার আইস টু দোজ ইনসিডেন্ট, অর্থাৎ কী হচ্ছে হোক আমার কিছু যায় আসে না। তো একইভাবে যে এখানে গাছরা ক্ষোভ প্রকাশ করে বলছে যে আমি তো তোমাদের পরিবারেরই অঙ্গ, তাহলে আমাকে যখন কেটে ফেলা হয় তুমি কেন কিছু বলো না, তুমি কেন প্রতিবাদ করো না? আনলেস ইউ মেক এ প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই, যতক্ষণ না তুমি একটা শপথ করছো, নাও ইউ আর গোয়িং টু ডাই, নাহলে তুমি কিন্তু মারা যাবে। অর্থাৎ এবার একটা গাছগুলো শর্ত দিচ্ছে কবিকে যে তুমি একটা শপথ করো, আর শপথ যদি না করো তাহলে তোমার মৃত্যু হবে। Whenever you see an oak tree felled, swear now you will plant two. যখনই তুমি দেখবে একটি ওক গাছ কাটা হচ্ছে, তুমি শপথ করো যে তুমি দুটি গাছ লাগাবে। Unless you swear, the black oak bark will wrinkle over you. আর তুমি যদি শপথ না করো তাহলে কী হবে? এই ওক গাছের কালো ছাল তোমাকে কুঁচকে জড়িয়ে ধরবে। And root you among the oaks where you were born but never grew। আর তোমাকে কি করবে? সেই ওক গাছের যে রুট প্রথিত করবে, তার একদম নিচে নিয়ে চলে যাবে, যেখানে তোমার জন্ম হয়েছে কিন্তু তুমি যেখানে কখনোই বেড়ে ওঠোনি। দেখো এখানে যে লাস্ট কথাটা, ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ, খুব একটা মিনিংফুল কথা। এখানে কবি বলতে চেয়েছেন যে মানুষের জন্ম এই প্রকৃতিতেই, আমরা প্রকৃতি থেকেই রসদ আহরণ করে বেড়ে উঠি, কিন্তু এই প্রকৃতির সঙ্গে আমাদের কোনো মানসিক মেলবন্ধন ঘটে না, একটা মেন্টাল একটা হারমোনি কিন্তু তৈরি হয় না। আমরা কি করি? এই প্রকৃতির উপর শোষণ চালাই।
তো এখানে এই কথাটি বলতে চেয়েছেন যে ইউ আর বর্ন বাট নেভার গ্রো, তুমি প্রকৃতির মধ্যে জন্মগ্রহণ করেছিলে কিন্তু এখানে বেড়ে ওঠোনি, তোমার মানসিকতার সঙ্গে প্রকৃতি মিলেমিশে যায়নি। তো এটা এখানে বলতে চেয়েছেন। তো তাহলে এই যে স্টেজটার মূল বক্তব্য হচ্ছে যে ওক গাছ বলছে তুমি যদি শপথ না করো যে একটা গাছ কাটা পড়লে তুমি যদি দুটি গাছ না লাগানোর শপথ করো তাহলে কী করবে, ওক গাছ তোমাকে মেরে ফেলবে। তো অর্থাৎটা কী বলতে যাচ্ছে, যে অ্যাকচুয়ালি বলতে যাচ্ছে যে আমরা যদি এখন বৃক্ষ ছেদন হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচি না নেই তাহলে পৃথিবীতে এমনি একদিন ধ্বংস হয়ে যাবে। আমরা এই প্রকৃতির সঙ্গে মিশে যাব, যে প্রকৃতি থেকে আমাদের সৃষ্টি হয়েছে সেই প্রকৃতিতেই আমরা আবার মিশে যাব, আমাদের ধ্বংস হয়ে যাবে। দিস ওয়াজ মাই ড্রিম বিডিড দ্য বাউস, দ্য ড্রিম দ্যাট অল্টার মি। দেখো কবি এখানে স্বীকার করে নিচ্ছেন যে এই যে ঘটনাগুলি ঘটলো এটা যে তার স্বপ্নে ঘটেছে তিনি কিন্তু সেটা স্বীকার করেছেন। এবং স্বপ্নটা তিনি কোথায় দেখেছেন, যে কোনো গাছের ডালের নিচে বসে, অর্থাৎ ওই যে হরিণের খোঁজে তিনি জঙ্গলে গিয়েছিলেন, হয়তো ক্লান্ত হয়ে গিয়ে কোনো গাছতলায় তিনি শুয়ে পড়েছিলেন এবং সেখানে তার ঘুম চলে এসেছিল এবং সেখানে তিনি এই স্বপ্নটা দেখেছিলেন। স্বপ্নের মধ্যে স্বপ্ন। আর কী বলছে, দ্য ড্রিম দ্যাট অল্টার মি, এবং এই স্বপ্ন কী করেছে যে তাকে অল্টার্ড করে দিয়েছে, তার মধ্যে একটা পরিবর্তন নিয়ে চলে এসেছে, একটা চেঞ্জ নিয়ে এসেছে তার মধ্যে, তাকে একটা নতুন মানুষে পরিণত করেছে। হোয়েন আই কেম আউট অফ দ্য ওক উড, যখন আমি ওক বন থেকে বেরিয়ে এলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, আবার মানব সমাজে ফিরে এলাম, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ হিউম্যান চাইল্ড বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি। তো বলছে আমার যে হাঁটা, সেই হাঁটাটা ছিল মানব শিশুর, অর্থাৎ আমি আকৃতিগতভাবে মানুষই গেছিলাম, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয় হয়ে গেছিল গাছ। অর্থাৎ এই লাইনটা বলতে যাচ্ছে যে যখন তিনি সেই জঙ্গল থেকে ফিরে এলেন তার স্বপ্নে এই ঘটনাগুলো দেখার পর, তো তার মধ্যে একটা বড় পরিবর্তন আসলো, যে এতদিন তিনি গাছদের প্রতি তার কোনো সহমর্মিতা ছিল না, তিনি গাছদের যে ইম্পর্টেন্স সেটা বুঝতেন না, বা বুঝলেও সেটাকে গুরুত্ব দিতেন না। কিন্তু এই স্বপ্নটা দেখার পর থেকে তার একটা পরিবর্তন হয়ে গেল, তিনি বুঝলেন যে এই বৃক্ষ যদি না থাকে তাহলে আমাদেরও অস্তিত্ব একদিন সংকটে পড়ে যাবে। তো সেই জন্য তার বাইরেটা দেখে সবাই মনে করবে যে সে মানুষ, কিন্তু তার হৃদয়টা গাছ হয়ে গেছে। তার মানে নাও দ্য পয়েট ক্যান ফিলস ফর দ্য ট্রি, হি ক্যান রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ। তো এটাই হচ্ছে এই কবিতাটা। তাহলে এই কবিতাটা যদি এক কথায় আমরা এই কবিতাটি কী মেসেজ দিতে চাচ্ছে সেটা যদি বলতে চাই তাহলে কি বলবো, যে কবিতাটি বার্তা দেয় যে মানুষের প্রয়োজনে প্রাকৃতিক পরিবেশ আমাদের সংরক্ষণ করতে হবে। এটাই হচ্ছে এই কবিতাটির মেসেজ।